তোমরা তো ডব্লিউবিপি এবং কেপির জন্য পড়ছো, তা তোমাদের জিকেতে প্রিপারেশন কেমন? নিজেকে একটু ঝালিয়ে নাও। দেখো আজকের এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদের 50টা গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্নের মাধ্যমে একটা প্র্যাকটিস সেটের ক্লাস এখানে তুলেছি। প্রত্যেকটা প্রশ্ন আমি বলবো, সঙ্গে সঙ্গে নিজে আগে অ্যান্সার করবে এবং তার সাথে আমি যে এক্সট্রা তথ্যগুলো বলবো সেগুলো মনোযোগ দিয়ে শুনবে অথবা খাতায় লিখে নিতে পারো। চলো প্রথম প্রশ্ন বলছে, দেখো যে মৌলিক ক্লোরিনের দুটো আইসোটোপ কি কি? সঙ্গে সঙ্গে 4টে অপশান দেখো, একটু মিস্টেক হয়ে গেছে দাদা। ক্লোরিনের সংকেত কি? Cl, মাথায় রাখবে ক্লোরিনের সংকেত হচ্ছে Cl। আর আমরা দুটো আইসোটোপ পাই। ক্লোরিনের কটি আইসোটোপ পাই প্রকৃতিতে? দুটো আইসোটোপ পাই। কি কি? একটার উপরে লেখা থাকে দাদা, ক্লোরিনের একটার উপরে 35 লেখা থাকে আর একটার উপরে 37 লেখা থাকে, আর নিচে থাকে 17, তাই না? সঙ্গে সঙ্গে তুমি বলবা অপশান 4 আমাদের সঠিক উত্তর, যে ক্লোরিন 35 আর ক্লোরিন 37। কেমন? এবার কথাটা হচ্ছে এই ওপরে এই 35 আর 37 এদেরকে কি বলা হয়? মাথায় রাখবে এদেরকে ভর সংখ্যা বলে। কি বলে? ওপরে যে থাকে আইসোটোপের ওপরে যে সংখ্যাগুলো রয়েছে এদেরকে ভর সংখ্যা বলে, আর নিচে যে সংখ্যাগুলো রয়েছে এই 17 এদেরকে বলা হয় পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। মাথায় রাখবে। তাহলে নিউটন সংখ্যা কোথায় গেল? এই ভর সংখ্যা থেকে তুমি যদি প্রোটন সংখ্যাটা ঝেড়ে দাও, মানে বিয়োগ করে ফেলো, তাহলে পরে যেটা বেরোবে সেইটাই তোমার নিউটন সংখ্যা বেরিয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা দাদা, এই যে ক্লোরিনের আইসোটোপ কি কাজে লাগে? মাথায় রাখবে এই ক্লোরিনের আইসোটোপ তোমার এই পরিবেশগত গবেষণার কাজে লাগে। কি বললাম? পরিবেশগত গবেষণার কাজে ক্লোরিনের আইসোটোপ ব্যবহৃত হয়। ওই বলতে পারো যে ভূগর্ভস্থ জল এবং বরফের কোরের তারিখ নির্ধারণের জন্যই তোমার এই ক্লোরিনের আইসোটোপ ব্যবহার করা হয়। আর আমরা প্রকৃতিতে মানে মৌলিক ক্লোরিন যার মধ্যে প্রকৃতিতে এই দুটোই পাই, তাই না? এর মধ্যে কোনটা সব থেকে বেশি পরিমাণে পাই? মাথায় রাখবে ক্লোরিন 35 যেটা রয়েছে এই আইসোটোপটা সব থেকে বেশি পরিমাণে আমরা পেয়ে থাকি প্রকৃতিতে। কেমন? চলো 2 নম্বর প্রশ্ন বলছে যে 2025 সালের ফেব্রুয়ারিতে ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার কে নিযুক্ত হয়েছেন? বলে ফেলো। সুখবীর সিং সান্ধু, বিবেক যোশী, রাজীব কুমার না জ্ঞানেশ কুমার? সঙ্গে সঙ্গে বলেই দিয়েছো দাদা, জ্ঞানেশ কুমার হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, যে ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন জ্ঞানেশ কুমার। এর আগে ছিলেন রাজীব কুমার। এই রাজীব কুমারের স্থলাভিষিক্তেই এই জ্ঞানেশ কুমার কিন্তু নিযুক্ত হয়েছেন। মাথায় রাখবেন। পরে প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার তাদের 2025-26 সালের বাজেটে নদী ভাঙন রোধ করার জন্য কোন প্রকল্প চালু করেছে? সঠিক উত্তর কী হবে? জলশক্তি অভিযান, গঙ্গা সমুদ্র মানে সুরক্ষা প্রকল্প, নাকি নদী সংযোগ উদ্যোগ, না নদী বন্ধন? কী হবে? অপশান 4 যারা বলেছো নদী বন্ধন হয়ে যাবে সঠিক উত্তর। মাথায় রাখবে যে পশ্চিমবঙ্গ সরকার 25-26 সালে তোমার এই নদী ভাঙন রোধ করার জন্য নদী বন্ধন প্রকল্প চালু করেছে। দেখো এই প্রকল্পের অধীনে মালদা এবং মুর্শিদাবাদে গঙ্গা পদ্মা ভাঙন মোকাবিলা করার জন্যই তোমার এই মোটামুটি 200 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। কি বললাম? মালদা এবং মুর্শিদাবাদ জেলায় তোমার এই ওই গঙ্গা পদ্মা যে ভাঙন হচ্ছে সেই ভাঙন মোকাবিলা করার জন্য 200 কোটি টাকা খরচ করা হচ্ছে। ঠিক আছে? চলো, আর প্রকল্পর নাম তো তুমি জেনেই গেলে যে নদী বন্ধন। ঠিক আছে? বলছে নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটির কোনো সীমান্ত নেই? দেখো তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, সঙ্গে সঙ্গে বলবো দাদা অপশান 2 আমাদের সঠিক উত্তর হবে। কেন? কারণ ভুটানের সাথে মেঘালয়ের কোনো রকমের কোনো সীমানাই নেই, তাই না? কোথায় ভুটান আর এইদিকে মেঘালয় রয়েছে। তাহলে তুমি সঙ্গে সঙ্গে এখানে অপশান 2 সঠিক উত্তর করলে। দেখো আমরা কি জানি? আমরা জানি যে ভুটান ভারতের 4টি রাজ্যের সঙ্গে আন্তর্জাতিক সীমানা ভাগ করে। সে 4টি রাজ্য হচ্ছে, একটা অরুণাচল প্রদেশ রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, আসাম রয়েছে, আর একটা সিকিম রয়েছে, মেঘালয় নয়। ঠিক আছে? সিকিমের সাথে কিন্তু ভুটান আন্তর্জাতিক সীমানা ভাগ করে, এই মেঘালয়ের সাথে কিন্তু কোনো রকমের কোনো ভুটানের সীমানা নেই। তাহলে আমাদের 2ও সঠিক উত্তর। এবার কথাটা হচ্ছে যদি এরকম বলে দেয় যে ভুটানের সাথে পশ্চিমবঙ্গের তো সীমানা রয়েছে ঠিকই, তা এই সীমানাটার দৈর্ঘ্য কতটুকু? 183 কিলোমিটার। কি বললাম? পশ্চিমবঙ্গ আর ভুটানের মধ্যে যে আন্তর্জাতিক সীমারেখা রয়েছে তার দৈর্ঘ্য হচ্ছে 183 কিলোমিটার। মাথায় থাকবে। চলো পরের প্রশ্ন। বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় তপশিলি জাতি জনসংখ্যার মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? কি বলছে? ভালো করে বোঝো। পশ্চিমবঙ্গের কোন জেলায় তপশিলি জাতি জনসংখ্যার মধ্যে সাক্ষরতার হার সবথেকে বেশি? সঙ্গে সঙ্গে বলে দিবা যে পূর্ব মেদিনীপুর। কি বললাম? অপশান 3
পূর্ব মেদিনীপুর জেলায় তপশিলি জাতি মানুষের যে সংখ্যা আর কি সব থেকে বেশি সর্বোচ্চ। আর যদি সর্বনিম্নর কথা বলতো, যে যদি বলতো তপশিলি জাতি জনসংখ্যার মধ্যে সাক্ষরতার হার সবথেকে সর্বনিম্ন বা সবথেকে কম রয়েছে কোথায়, তোমার এই বাঁকুড়াতে রয়েছে। অপশান 1 তখন সঠিক উত্তর হয়ে যেত। সর্বনিম্ন বাঁকুড়া, সর্বোচ্চ পূর্ব মেদিনীপুর। যদি শুধু বলতো যে পশ্চিমবঙ্গে তপশিলি জাতি জনসংখ্যার সাক্ষরতার হার কত, সেটা ধরে দিতে পারে, মাথায় রাখবা 69.43%। ঠিক আছে। আর সর্বোচ্চ পূর্ব মেদিনীপুর কত পার্সেন্ট জিজ্ঞাসা করলে ওই 82 পয়েন্ট সামথিং কিছু হবে, একটু দেখে নিও। ঠিক আছে, 82%। আর বাঁকুড়ায় রয়েছে 54%। ঠিক আছে, চলো বলছে দেখো পরের প্রশ্ন, কোন মহিলা নেত্রী দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন? একদম সঙ্গে সঙ্গে বলে দিবা, কি সরোজিনী নাইডু, অরুণা আসফ আলী, কমলা দেবী চট্টোপাধ্যায় নাকি বিজয়ালক্ষ্মী পণ্ডিত? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর অপশান 1 যারা বলেছ, যে সরোজিনী নাইডু, যিনি দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে ভারতের হয়ে মানে ভারত থেকে প্রতিনিধিত্ব করেন। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় গোলটেবিল বইটা কত সালে হয়? 1931 সালে। দেখো 3টে গোলটেবিল বইটা হয়, একটা হয় 30-এ, 31-এ আর একটা 32-এ। তাই এই দ্বিতীয়টায় 31-এ যেটা হয় সেখানে কিন্তু ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন সরোজিনী নাইডু, মাথায় রাখবে। আর এটাকে কিন্তু তোমার গান্ধী আরোইন চুক্তিও বলা হয়। ঠিক আছে, এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকটা গান্ধী আরোইন চুক্তি নামেও পরিচিত। বলছে ভারতীয় সংবিধানের কোন বৈশিষ্ট্য আয়ারল্যান্ডের সংবিধান থেকে ধার করা হয়েছিল? বলো বলো। রাষ্ট্রনীতির নির্দেশক নীতি, যুগ্ম তালিকা, মৌলিক অধিকার, আইনের শাসন। এর মধ্যে কোনটা আয়ারল্যান্ড থেকে নেওয়া? বলেই দিয়েছ যে রাষ্ট্রনীতির নির্দেশক নীতি, এটা কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছিল। যুগ্ম তালিকা কোথা থেকে নেওয়া? অস্ট্রেলিয়া, মাথায় রাখবে, যুগ্ম তালিকা অস্ট্রেলিয়া থেকে নেওয়া। মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া? ইউএসএ মানে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু নেওয়া হয়েছিল মৌলিক অধিকার। আর আইনের শাসনটা নেওয়া হয়েছিল ইউকে বা ইংল্যান্ড বলতে পারো, যে যুক্তরাজ্য বা ইংল্যান্ড থেকে তোমার নেওয়া হয়েছিল আইনের শাসন। কেমন? চলে আসি পরের প্রশ্নে। বলছে জাতক কাহিনীগুলি নিম্নলিখিত কোন সম্প্রদায়ের সাথে যুক্ত? ভালো মতোই তুমি অপশান দেখলে অ্যান্সার করে দিয়েছ যে বৌদ্ধ ধর্ম, তাই না বস? যে জাতকের কাহিনীগুলো বৌদ্ধ ধর্মের সঙ্গে জড়িত। দেখো এই জাতকের কাহিনীতে কি রয়েছে, ওই তোমার গৌতম বুদ্ধের পূর্ব জন্মের যে কথা, সেই কথাই আর কি মানে জাতকের কাহিনীতে রয়েছে। ঠিক আছে, তা এটা হচ্ছে, দেখো এই জাতকের কাহিনী কি বলতো, ওই তোমার মহারাষ্ট্রে দেখবে, ভারতের মহারাষ্ট্রের অজন্তা গুহায়। ঠিক আছে, অজন্তা গুহায় দেওয়ালে চিত্রে মানে অঙ্কন করা, চিত্রিত করা আছে এই জাতকের কাহিনীগুলো। ঠিক আছে, কোথায় রয়েছে? ভালো তথ্য মাথায় রাখবে, মহারাষ্ট্রের অজন্তা গুহায় জাতকের কাহিনীগুলো মানে দেয়াল চিত্রে চিত্রিত আছে। কেমন? চলো পরের তো প্রশ্ন দেখো। বলছে পরম শূন্য তাপমাত্রায় পদার্থের কণাগুলো কি হয়? আলোর বেগে চলে, নাকি নির্দিষ্ট অবস্থানে কম্পিত হয়, নাকি সংযোজন ঘটায়, নাকি চলাচল বন্ধ করে দেয়? দেখো পরম শূন্য উষ্ণতা বলতে কি বোঝায়? সোজা সাপটা ভাষায় কি বলে, যে দাদা মানে সব থেকে কম তাপমাত্রা, আমরা বলতে পারি যে সর্বনিম্ন তাপমাত্রা, ওর নিচে আর কোনো তাপমাত্রা নেই, সেটাই হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। ঠিক আছে, দেখে নাও, কেলভিনে 0 ডিগ্রি কেলভিন, আর তোমার যদি সেলসিয়াসে বলে -273.15 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তা ওই সর্বনিম্ন তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রায় পদার্থের কণাগুলো আর চলাচল করতে পারে না, চলাচল বন্ধ হয়ে যায়। অপশান 4 আমাদের সঠিক উত্তর। কেমন? চলে আসি পরের তথ্য। বলছে আগামী 4 বছরের জন্য 100% ডাল সংগ্রহের বিধান সহ কোন প্রকল্পটি 2025-26 পর্যন্ত বাড়ানো হয়েছে? বলো। সঠিক উত্তর বলে দিয়েছ, যে অপশান 2 আমাদের সঠিক উত্তর হবে, PM আশা। মাথায় রাখবে, PM আশার অধীনেই কিন্তু তোমার এই 100% ডাল সংগ্রহের বিধানটা বাড়ানো হয়েছে। ঠিক আছে, অপশান 2 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে, দেখো ভালো প্রশ্ন, বলছে বাংলা ভাষাকে প্রদত্ত ধ্রুপদী ভাষার মর্যাদার তাৎপর্য নিচের কোন বিবৃতিটি সঠিকভাবে বা ভালোভাবে ব্যাখ্যা করে? তার সঙ্গে সঙ্গে তুমি বলবা, দেখো দাদা এই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে কত সালে? 2024 সালের অক্টোবরে। কেমন? 2024 সালে বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। তাই এখানে
সেইটাই তোমার জানতে চাইছে যে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে কেন, কোন কারণের জন্য। মাথায় রাখবে এটি ভারতের সাংস্কৃতিক ও সাহিত্যিক ঐতিহ্যে বাঙালির অবদানকে, কি বললাম, এটি ভারতের সাংস্কৃতিক ও সাহিত্যিক ঐতিহ্যে বাঙালির অবদানকে স্বীকৃতি দেয়। দেখো আমাদের বাংলায় কত ভালো ভালো মনীষীরা রয়েছেন, মানে ভালো ভালো ব্যক্তিরা, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, তাই না? সেই তাদেরকে স্মরণীয় করতে, মানে তাদের যে অবদান সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্যই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। দেখো 2024 সালের অক্টোবর অনুযায়ী মোটমাট 11টি ভাষাকে ভারত সরকার তোমার এই ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। তার মধ্যে 2024-এই কিন্তু 5টি ভাষা যোগ করেছেন। কয়টি ভাষা? 24-এই 5টি ভাষা যোগ করেছেন। কি কি? তার মধ্যে বাংলা তো রয়েছে, আমরা দেখলাম বাংলা, অসমিয়া, ভালো করে শুনবে কি বলছি, বাংলা, অসমিয়া, মারাঠি রয়েছে, আর দুটো হচ্ছে তোমার পালি রয়েছে একটা, আর একটা প্রাকৃত। ঠিক আছে, এই 5টা ভাষা মাথায় রাখবে, 24-এই যুক্ত করা হয়েছে। পরে প্রশ্ন, ভারতের পাহাড়গুলোকে তাদের অঞ্চলের সাথে মিলিয়ে নিন। ঠিক আছে, মিলিয়ে নিই, চলো। বলছে জাভাদি পাহাড়। দাদা জাভাদি পাহাড় কোথায় রয়েছে? এটা হচ্ছে এটা তোমার ওই পূর্বঘাটের ওই তোমার হচ্ছে কোথায় বলো তো? জাভাদি পাহাড় হচ্ছে পূর্বঘাটে, উত্তর তামিলনাড়ু। ঠিক আছে, বলতে পারো যে তামিলনাড়ুর পূর্বঘাটে। তার মানে এক একটা এই হচ্ছে আর কি। দোদাবেতা হচ্ছে নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, তাই না? তাহলে নীলগিরি পর্বতমালা বলতেই পারছো যে পশ্চিমঘাট পর্বত হয়ে যাবে, পশ্চিমঘাট হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? দোদাবেতা পশ্চিমঘাট। দেখো জয়ন্তিয়া পাহাড়, এটা রয়েছে তোমার কোথায় বলো তো? এটা মেঘালয়ের মালভূমির পূর্ব অংশে অবস্থিত। কি বললাম? মেঘালয় মালভূমির পূর্ব অংশে রয়েছে জয়ন্তিয়া পাহাড়। তাহলে 3-এরটা মিলবে ডি। আর তাহলে এটা তো আমাদের হয়েই যাচ্ছে পাটকাই পাহাড়, এটা হচ্ছে পূর্বাঞ্চল, ওই তোমার অরুণাচল প্রদেশের পূর্বাঞ্চলে রয়েছে পাটকাই পাহাড়। সঙ্গে সঙ্গে দেখো একের এ এটা নেই, এটা বাদ হয়ে যাবে। আচ্ছা, 1-এর A 2-এর B, 1-এর A 2-এর B, দেখো 4টা বাদ হয়েছে, 2-এর D আছে, তাই না? বুঝতেই পারছো, এটাও বাদ, এটাও বাদ। 1-এর A 2-এর B 3-এর D 3-এর D, হ্যাঁ অপশান 3। মানে এগুলো তুমি মিলিয়ে নিবা, বিষয়টা বুঝতে পারলে, এগুলো তুমি দেখে নিবা। চলো পরের প্রশ্ন দেখো। বলছে পশ্চিমবঙ্গের বৃহত্তম তামাক উৎপাদনকারী জেলা কোনটি? বলে ফেলো। মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার না বীরভূম, কোনটা? সঠিক উত্তর সঙ্গে সঙ্গে বলবা দা, কোচবিহার হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের বৃহত্তম তামাক উৎপাদনকারী জেলা হচ্ছে কোচবিহার। এবার দেখো কিছু তথ্য আমি দেখেছিলাম এক জায়গায়, যে 1951 সালে তোমার এই তামাক উৎপাদনের উপর গবেষণা করার জন্য একটা গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল। তোমার এই আইসিটিসির উদ্যোগে 1951 সালে, মাথায় রাখবে ভালো তথ্য, যে আইসিটিসির উদ্যোগে 1951 সালে এই তোমার ওই কোথায় বলো, দিনহাটায় তোমার এই তামাকের উপরে গবেষণা করার জন্য একটি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। ঠিক আছে, এই তথ্যটা মাথায় রাখবে। আচ্ছা, এখানে বুঝলাম যে পশ্চিমবঙ্গের বৃহত্তম তামাক উৎপাদনকারী জেলা হচ্ছে কোচবিহার। যদি তোমাকে প্রশ্নে এরকম দিত যে ভারতের মানে বিশ্বের মধ্যে ভারত তামাক উৎপাদনে কততম স্থান অধিকার করেছে, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় হতো। মাথায় রাখবে যে তোমার ভারত বিশ্বের দ্বিতীয়তম তামাক উৎপাদনকারী দেশ। বুঝতে পারছো আমার কথা? চলো পরে প্রশ্ন। বলছে দেখো 1929 সালের 8, এটা 8 হবে, ঠিক আছে, 8ই এপ্রিল নিম্নলিখিত 2 বিপ্লবীর মধ্যে কে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেছিল? বুঝতেই পারছো যে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেছিল কে কে। দেখো অপশান 4টে, দেখো দেখে বলো কি হবে। সঠিক উত্তর বলেই দিয়েছো অনেকে, যে অপশান 3 ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত, এনারা দুজনা কিন্তু ওই তোমার হচ্ছে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেছে। দেখো এই যে তারা কেন করেছে, দেখো তাদের কিন্তু কাউকে হত্যা করাটা উদ্দেশ্য ছিল না। ঠিক আছে, তারা শুধু চেয়েছিল যে মানে ব্রিটিশরা যে তাদের উপরে যে সমস্ত নানান রকমের আইন কানুনগুলো আর কি মানে লাগু করেছিল, তা ব্রিটিশদেরকে সেই সচেতন করার জন্য আর কি ফাঁকা জায়গায় একটা মানে বোমা নিক্ষেপ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। কিন্তু তারা জায়গা মতো ধরা পড়ে গিয়েছিল সেই জায়গাতেই। ঠিক আছে, মানে এইটুকু মাথায় রাখবা। চলো পরের প্রশ্ন। বলছে ভারতের সংবিধান গঠনের পূর্বে, মানে ভারতের সংবিধান গঠনের আগে 1946 সালে কার দ্বারা একটি উদ্দেশ্যমূলক প্রস্তাব করা হয়েছিল? তা মাথায় রাখবে 1946 সালে তোমার এই জওহরলাল নেহরুর দ্বারাই কিন্তু একটি উদ্দেশ্যমূলক প্রস্তাব করা হয়েছিল। এর সাথে আরও একটা তথ্য রয়েছে যেটা বেশ গুরুত্বপূর্ণ। যদি বলে ভারতীয় সংবিধান রচনা করার জন্য ভারত সভা কবে গঠন করা হয়? 1946 সালে। আর সেই ভারত সভার সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দুটো কিন্তু আলাদা তথ্য,
আলাদা মানে উত্তর হবে। যদি বলে ভারতীয় সংবিধান রচনার জন্য ভারত সভার যে গঠন করা হয়েছিল তার সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর যদি বলে যে এই তোমার এই উদ্দেশ্যমূলক প্রস্তাব কে প্রস্তাব করেছিলেন, তাহলে কিন্তু জওহরলাল নেহেরু। মাথায় রাখবে, ভালো তথ্য। চলে আসি পরে, দেখে নাও। নিম্নলিখিত পল্লব রাজাদের মধ্যে কে বাতাপি দখল করে চালুক্যদের পরাজিত করেছিলেন? বলো সঠিক উত্তর কি হবে? শিব স্কন্দ বর্মন, পরমেশ্বর বর্মন, সিংহ বর্মন নাকি নরসিংহ বর্মন? সঠিক উত্তর অপশান 4 যারা বলেছো যে প্রথম নরসিংহ বর্মন, তিনিই কিন্তু চালুক্যদের রাজা দ্বিতীয় পুলকেশীরকে পরাজিত করে বাতাবি দখল করেছিলেন। মাথায় রাখবে, ঠিক আছে। আচ্ছা দেখো, পল্লবদের রাজধানীর নাম কি তাই বলো আগে। পল্লবদের রাজধানী ছিল কাঞ্চিপুরম। মাথায় রাখবে, ঠিক আছে। আর পল্লবরা বিশেষ করে তোমার এই দক্ষিণ ভারতের স্থাপত্য শিল্প এবং মানে সাহিত্যকে তোমার মানে অগ্রগতির দিকে নিয়ে গিয়েছিল। মাথায় রাখবা। তার মধ্যে বিখ্যাত স্থাপত্য শৈলী দুটো পরীক্ষা আসতে পারে। একটা হচ্ছে মহাবলীপুরমের শিলাকাটা মন্দির, আর একটা হচ্ছে একশিলা রথ। কি বললাম? মহাবলীপুরমের শিলাকাটা মন্দির আর একটা হচ্ছে একশিলা রথ। এই দুটো কিন্তু তোমার এই পল্লব রাজবংশের আমলে নির্মিত হয়েছিল। আর চালুক্য রাজবংশের আমলে নির্মিত হয়েছিল, মাথায় রাখবা, আইহোল শিলালিপি, তারপর তোমার হচ্ছে পাট্টাদাকাল। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, পড়বা কিন্তু, মানে আমার কথাটা শুনে মাথায় রাখবা। দেখো পরের প্রশ্ন বলছে, ঠান্ডা এবং সংকুচিত করলে নিম্নলিখিত কোন গ্যাসটি গ্যাস থেকে সুপার ক্রিটিক্যাল তরল অবস্থায় পরিণত হতে পারে? সঠিক উত্তর কি হবে? অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড না বাষ্প? সঠিক উত্তর অপশান 3 দাদা, মানে কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার অনেকে বুঝতে পারছো না দাদা যে গ্যাস থেকে এই সুপার ক্রিটিক্যাল তরল অবস্থায় পরিণত হতে পারে। সুপার ক্রিটিক্যাল তরল অবস্থাটা মানে কি? দেখো এই সুপার ক্রিটিক্যাল তরল অবস্থা মানে পদার্থের, মানে কোনো গ্যাসীয় পদার্থের এমন একটি অবস্থা যেখানে আমরা কি অনেক চাপ এবং অনেক তাপমাত্রা বাড়িয়ে বা কমিয়ে মানে এমন একটা অবস্থায় নিয়ে যাই মানে সেই গ্যাসীয় পদার্থকে, যেখানে সেটা না তরল না গ্যাসীয়, সেটাই হচ্ছে সুপার ক্রিটিক্যাল তরল অবস্থা। কি বললাম? কোনো একটা গ্যাসীয় পদার্থকে তুমি কি করলে, গ্যাসীয় পদার্থের উপরে তুমি চাপ বাড়ালে এবং তাপমাত্রাও বাড়িয়ে দিয়ে ওটাকে এমন একটা অবস্থায় নিয়ে গেলে যেখানে ওটা তরলের মতোও নয় আবার গ্যাসীয়র মতোও নয়, সেই অবস্থাকেই তুমি নাম দেবে সুপার ক্রিটিক্যাল অবস্থা। আর সেই অবস্থায় পরিণত হতে পারে কার্বন ডাই অক্সাইড। এই চারটের মধ্যে বিষয়টা বুঝতে পারলে? তা এখানে দেখো, কার্বন ডাই অক্সাইডকে যদি আমরা 31 ডিগ্রি সেলসিয়াসের কম উষ্ণতায় এবং তার সাথে যদি 73 ATM প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের কমে যদি আমরা নিয়ে যাই চাপ প্রয়োগ করে, ঠিক আছে, তাহলে কিন্তু এটা কার্বন ডাইঅক্সাইড তোমার এই গ্যাস থেকে সুপার ক্রিটিক্যাল তরল অবস্থায় পরিণত হয়ে যাবে। কেমন? আর ব্যবহার কি? দেখো ব্যবহার বলতে সুবিধা তোমার হচ্ছে মাথায় একবার তরলের মানে এই অবস্থায় পৌঁছে গেলে সেই গ্যাসীয় পদার্থটা তরলের মতো থাকবে, মানে তরলের মতো ঘনত্বে থাকবে, কিন্তু গ্যাসের মতো দ্রুত এদিক ওদিক ছড়িয়ে পড়তে পারবে। ঠিক আছে, বিভিন্ন কাজে এরকম লাগে বলে আমাদের কার্বন ডাইঅক্সাইডকে এইভাবে মানে সুপার ক্রিটিক্যাল তরল অবস্থায় পরিণত করে ব্যবহার করা হয়। ঠিক আছে, চলো তারপরে দেখো 18 নম্বর প্রশ্ন বলছে যে ভারত জাপান যৌথ সামরিক অনুশীলন ধর্ম গার্ডিয়ান 2025-এর ষষ্ঠ সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? তাই এই 2025 সালে যে ধর্ম গার্ডিয়ান, দেখো ভারত আর জাপানের মধ্যে যে যৌথ সামরিক মহড়া ধর্ম গার্ডিয়ান 2025-এর ষষ্ঠ সংস্করণটা অনুষ্ঠিত হয়েছে, সেটা মাউন্ট ফুজিতে। কোথায় হয়েছে? মাউন্ট ফুজি। 4টে পয়েন্ট মাথায় রাখবে এই একটা প্রশ্নের মধ্যে। ভারত আর জাপানের মধ্যে হয়েছিল ধর্ম গার্ডিয়ান এর ষষ্ঠ সংস্করণ। কোথায় হয়েছিল? মাউন্ট ফুজিতে। কেমন? চলে আসি দেখো। আচ্ছা, এখান থেকে আর তেমন কিছু, চলো পরে প্রশ্ন বলছে দেখো, যে সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রক ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য কোন অভিনেতাকে 2022 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে ঘোষণা করা হয়েছিল? বলো কে পেয়েছিল? নাসির উদ্দিন শাহ, অনুপম খের, মিঠুন চক্রবর্তী নাকি পরেশ রাওয়াল? কি হবে সঠিক উত্তর? অপশন 3 যারা বলেছো মিঠুন চক্রবর্তী, তিনিই কিন্তু 2022 সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন। আর কেউ কিন্তু 23-24 কিন্তু কেউ পায়নি দাদা সাহেব ফালকে পুরস্কার। বুঝতে পারলে? দেখো
তো এখানে দেখো, আচ্ছা বলো তো আমায় যে এই যে ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে তুমি তো জানোই যে দাদাসাহেব ফালকে পুরস্কার কিসের জন্য দেওয়া হয়, চলচ্চিত্রের জন্য দেওয়া হয়, তাই না? তো এই ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে কোন মহিলা, মানে কোন ভারতীয় মহিলা প্রথম এই এই পুরস্কারটা পেয়েছিল, এই দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিল, বলো, নাম বলো। কি হবে সঠিক উত্তর? মাথায় থাকবে দেবিকা রানী। কি বললাম? দেবিকা রানী, তিনিই কিন্তু প্রথম ভারতীয় মহিলা যিনি চলচ্চিত্রের ক্ষেত্রে এই দাদাসাহেব ফালকে পুরস্কার পান। কেমন? আর যদি আমি বলি, বলো তো যে ভারতীয় এই যে চলচ্চিত্র, ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় কাকে, তাই বলো। ভারতীয় চলচ্চিত্রের জনক হচ্ছে ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে। কি বললাম? ধুন্ডি, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, একটু দেখে না, অনেকে বানান হয়তো ভুল করতে পারো। ধয়সু দন্তের নয়ডা, সে ধুন্ডিরাজ, ভালো প্রশ্ন কিন্তু, সেই জন্য আমি লিখে দিলাম। ধুন্ডিরাজ গোবিন্দ ফালকেকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়, মাথায় রাখবে। চলো, বলছে নিচের কোনটি তার উৎপত্তি স্থলের সাথে ভুলভাবে মিশেছে? দেখো, মহানদী সিহাওয়া পর্বত। তা মহানদী কি সিহাওয়া পর্বত থেকে উৎপত্তি হয়েছে? অবশ্যই ঠিক, মাথায় রাখবে মহানদী কিন্তু তোমার এই সিহাওয়া পর্বত থেকে উৎপত্তি হয়েছে। সুতলজ ডাল লেক থেকে উৎপত্তি হয়েছে, এটা কিন্তু ঠিক নয় বস। ঠিক আছে, তাছাড়া দেখে নাও গঙ্গা তোমার গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। গোদাবরী তোমার এই মহারাষ্ট্রের হচ্ছে নাসিক জেলার ত্রিম্বকেশ্বর থেকে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, কিন্তু এই সতলুজ বলো বা সুতলুজ বলো না, এটা কিন্তু ডাল লেক থেকে উৎপত্তি হয়নি, এটা হচ্ছে তিব্বতের রাক্ষসতাল থেকে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, মাথায় রাখবা, এটা কিন্তু ভুল দিয়েছে এখানে। চলো, বলছে উত্তরবঙ্গের সমভূমির সবচেয়ে পূর্ব দিকে নদী কোনটি? দেখো, উত্তরবঙ্গের সমভূমির সবচেয়ে পূর্ব দিকে নদী কোনটি? রায়ডাক, তোরসা, জলঢাকা না সংকোশ? সঠিক উত্তর কী হবে বলে ফেলো। অপশান 4 যারা বলেছো, সংকোশটা কিন্তু উত্তরবঙ্গের সমভূমির সবচেয়ে পূর্ব দিকের একটা নদী। আচ্ছা, এই নিয়ে সংকোশ নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, মাথায় রাখবা। এই সংকোশ নদী কিন্তু পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে সীমানা হিসাবে কাজ করে। কি বললাম? পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে সীমানা হিসাবে কাজ করে তোমার এই সংকোশ নদী। ভালো তথ্য, মাথায় রাখবা। পরে প্রশ্ন বলছে কোন তারিখে ভারতীয় জাতীয় কংগ্রেস লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাব পাশ করেছিল? কত তারিখে বলে ফেলো। সাল তো দেখতে পাচ্ছ, একই সাল আছে, তারিখটা তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, কোন তারিখে? মাথায় রাখবে 1929 সালে 19শে ডিসেম্বর। কি বললাম? 19শে ডিসেম্বর, 1929 সালে 19শে ডিসেম্বর তোমার হচ্ছে জাতীয় কংগ্রেস লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব পাশ করেছিল। কেমন? মাথায় রাখবা। আর এই অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। কেমন? আচ্ছা, আর একটা তথ্য মনে পড়ে গেল, মাথায় রাখবা, যে এই একই সালে 1929-এর 31শে ডিসেম্বর তোমার এই জওহরলাল নেহেরু লাহোরের রাভি নদীর তীরে ভারতের স্বাধীনতা পতাকা উত্তোলন করেছিলেন। কতই? 31শে ডিসেম্বর, মাথায় রাখবে। কি বললাম? 31শে ডিসেম্বর জওহরলাল নেহেরু লাহোরের রাভি নদীর তীরেই কিন্তু ভারতের স্বাধীনতা পতাকা উত্তোলন করেছিলেন। এটা কিন্তু দারুণ তথ্য, মাথায় রাখবা। চলে আসি, বলছে নিম্নলিখিতদের মধ্যে কে সংবিধান সভায় সভাপতি ছিলেন? বলো, এই যে এই 4 জন ব্যক্তির মধ্যে কে সংবিধান সভায় সভাপতি ছিলেন? তা অপশন 4টি দেখা মাত্রই অ্যান্সার করবা কি? রাজেন্দ্র প্রসাদ। মাথায় রাখবে, রাজেন্দ্র প্রসাদ কিন্তু সংবিধান সভার সভাপতি ছিলেন। মাথায় রাখবে 1946-এ, 1946 সালে 11ই ডিসেম্বর, 1946 সালে 11ই ডিসেম্বর সংবিধান সভার স্থায়ী সভাপতি হিসাবে তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন। স্থায়ী, অস্থায়ী নয়, অস্থায়ী বলে সচ্চিদানন্দ সিনহা হয়ে যাবে, স্থায়ী, সেই জন্য রাজেন্দ্র প্রসাদ। কেমন? চলো, বলছে নিম্নলিখিতদের মধ্যে কে মেগাস্তিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিল? বলে ফেলো। বলো সঠিক উত্তর। একদম ইজি প্রশ্ন, যে মেগাস্তিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন প্রথম সেলুকাস নিকেটর। অপশান 3 আমাদের সঠিক উত্তর, তাই না? তা প্রথম সেলুকাস নিকেটর তিনি কিন্তু হচ্ছে মেগাস্তিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন। আচ্ছা, বলো তো মেগাস্তিনিসের একটা বিখ্যাত গ্রন্থের নাম বলো। বলো বলো ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে? ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কিন্তু মেগাস্তিনিস, পরীক্ষা আসে, একদম ইজি প্রশ্ন, তাও মাথায় রাখবা। পরের প্রশ্নে চলে আসি, ভালো প্রশ্ন। বলছে নিচের তথ্যগুলো মেলান। এপাশে রয়েছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন আর আইসো ইলেকট্রনিক। কি বললাম? আইসো ইলেকট্রনিক। দেখো, আমি তোমাকে খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শুনে বুঝে নাও।
মুখস্থ করতে হবে না, শুধু মাথাটা কাজে লাগাও। দেখো আইসোটোপের লাস্টে কি আছে বস? প আছে। পতে পারমাণবিক, কি বললাম? পতে পারমাণবিক সমান যে সকল মৌলের পরমাণুগুলির পারমাণবিক সংখ্যা সমান, বাকিটা আলাদা, ভর সংখ্যা বা নিউটন সংখ্যা যাই বলো না কেন বাকিটা আলাদা, সেটাই হচ্ছে আইসোটোপ। চলে আসি তাহলে এর মধ্যে। দেখো এর মধ্যে পড়লেই তুমি বলবা দা, পড়ে নিও তুমি, আমি অ্যান্সার বলে দিচ্ছি। যে 4 নম্বরে বলছে মৌলের পরমাণুর একই পারমাণবিক সংখ্যা। এই যে একই পারমাণবিক সংখ্যা আমি বলেই দিলাম, আইসোটোপের প দেখেই বুঝে যাবা যে পারমাণবিক সংখ্যা একই হবে কিন্তু ভর সংখ্যাটা ভিন্ন হবে, সেইটার সঙ্গে মিলবে আইসোটোপ। বোঝা গেল? আইসো বারের রতে ভরের, দেখো ভরের কিন্তু লাস্টে র আসে, অর্থাৎ এই আইসোবারের র দেখে তুমি বুঝে যাবা যে যার মানে যে সকল মৌলের পরমাণুগুলোর ভর সংখ্যাগুলো সমান, তাই না? রতে বুঝে যাচ্ছ, রতে ভর সংখ্যা সমান বা একই, সমান মানেই তো একই, বুঝতে পারছো যে মৌলগুলির পরমাণুর একই ভর সংখ্যা, অর্থাৎ এটা মিলে যাবে এর সাথে, একই ভর সংখ্যা কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা রয়েছে, ভিন্ন রয়েছে, সেটা হচ্ছে আইসোবার। টনের দন্তের ন দেখে বুঝে যাবা যে যে সকল মৌলের নতে নিউটন সমান, বাকিটা আলাদা, তাদেরকেই আইসোটন বলা হয়। যেমন এখানে রয়েছে দেখো একই সংখ্যক নিউটন বিশিষ্ট মৌলের পরমাণুকেই আইসোটন বলা হয়। আর বাকি একটা থাকলো, সেটা তো তুমি বুঝতেই পারছো যে আইসো ইলেকট্রনিক, এটা ইলেকট্রন থাকে, মানে একই সংখ্যক ইলেকট্রন থাকে, একটা একদম ইজি, তাই না? তাহলে এইগুলো কিন্তু তুমি ভালো মতোই মাথায় রাখতে হবে। পতে পারমাণবিক সংখ্যা একই, রতে ভর সংখ্যা একই, আর দন্তে নতে নিউটন সংখ্যা একই, বাকিটা আলাদা। তাহলে এবার তুমি এখানে মিলিয়ে আমাকে বলবা কোনটা সঠিক উত্তর হচ্ছে, কেমন? পরে প্রশ্ন দেখো, বলছে আয়ুষ্মান ভারত ভায়া বন্দনা প্রকল্পের অধীনে প্রবীণ নাগরিকদের জন্য সর্বাধিক কত স্বাস্থ্য বীমা কভারেজ প্রদান করা হয়? তাই এখানে সঠিক উত্তর হবে কি, মাথায় রাখবে যে প্রতি বছর 5 লক্ষ টাকা। ঠিক আছে, অপশান 1 যারা বলেছ যে প্রতি বছর 5 লক্ষ টাকা। দেখো 70 বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্যই তোমার এটা করা হয়েছে। কি বললাম? 70 বছরের বেশি বেশি বয়সী নাগরিকদের জন্যই তোমার এই আয়ুষ্মান ভারত ভায়া বন্দনা প্রকল্প করা হয়েছে। আর এটা শুরু করেছে কোন রাজ্য? পুদুচেরি, মাথায় রাখবে। পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলেই কিন্তু প্রথম শুরু হয়েছে তোমার আয়ুষ্মান ভারত ভায়া বন্দনা প্রকল্প, কেমন? এটা কিন্তু গুরুত্বপূর্ণ, পুদুচেরিতে শুরু হয়েছে। বলছে 2025-26 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের মোট হচ্ছে বাজেটের বরাদ্দ কত ছিল বলো? তা এখানে মাথায় রাখবা যে 2025-26 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের মোট বাজেট হচ্ছে কত বরাদ্দ করা হয়েছে? তোমার 3.89 লক্ষ কোটি টাকা। কি বললাম? 3.89 লক্ষ কোটি টাকা, মানে বিগত পূর্ববর্তী বছরের তুলনায় 8% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। চলো, বলছে নিম্নলিখিত কোন গিরিপথ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সঠিকভাবে মিলছে? দেখো এখানে একটু ভালো করে লক্ষ্য করো যে মানা দিয়েছে ওরা হিমাচল প্রদেশ। মানা বলতে কি বলতো? মানালা পাস আর কি। মানালা পাস হিমাচল প্রদেশ, এটা কিন্তু সঠিকভাবে মিলছে না বস, তাই না? আমরা জানি মানালা পাস হচ্ছে উত্তরাখণ্ডে রয়েছে, এটা মিলছে না, উত্তরাখণ্ড হবে মানালা। নীতি উত্তরাখণ্ড, এটা কিন্তু ঠিক বস, নীতি পাস এটা কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। ডিফু লাদাখে নয়, ডিফু কোথায়? ডিফু পাস রয়েছে অরুণাচল প্রদেশে, এটাও ভুল দিয়েছে। আগিল বা আখিল পাস এটা রয়েছে হিমাচল, ওই অরুণাচল প্রদেশ বলছি কেন, এটা তোমার কোথায় জানো? এটা তোমার হচ্ছে হিমালয়ের কারাকোরাম রেঞ্জে। হ্যাঁ, মাথায় রাখবে যে আগিলটা রয়েছে হিমালয়ের কারাকোরাম রেঞ্জে, এটা কিন্তু ভুল দিয়েছে। তাহলে তুমি বুঝেই যাচ্ছ যে সঠিকভাবে মিলছে তোমার কেবলমাত্র দুইয়েরটা। নীতি হবে উত্তরাখণ্ডে, ঠিকই আছে। মানালা এটাও উত্তরাখণ্ড। ডিফু তোমার হচ্ছে অরুণাচল প্রদেশে রয়েছে। আর আখিল এটা কিন্তু তোমার ওই হিমালয়ের কারাকোরাম রেঞ্জে অবস্থিত, কেমন? চলো, বলছে ফারাক্কা ব্যারেজ কেন নির্মাণ করা হয়েছিল? বলে ফেলো, ফারাক্কা ব্যারেজ কেন? জলবিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে, নাকি তোমার ওই কৃষিক্ষেত্রে সেচ দিতে, নাকি হুগলি নদীতে জলপ্রবাহ বাড়াতে, না ওপরে কোনোটিই নাই? তা সঠিক উত্তর
বলেই ফেলো যে অপশান 3, তাই না? যে হুগলি নদীতে জলপ্রবাহ বাড়াতেই কিন্তু তোমার এই ফারাক্কা ব্যারেজটা নির্মাণ করা হয়েছে। কেন? তুমি তো দেখো ভালো মতোই তো তুমি পড়ে নিয়েছো, জানো যে মানে আমাদের মানচিত্র দেখে বুঝেই গেছো যে দেখো এই তো তোমার গঙ্গা, তাই না? গঙ্গার ছোট্ট অংশ যেটা তোমার এই যে আমাদের হচ্ছে যেটা আমরা কি নাম দিয়েছি, হুগলি নাম দিয়েছি, ভাগীরথী তারপরে ওদিকে গিয়ে মানে আমাদের কলকাতার দিকে এসে হুগলি নাম হয়েছে। আর মোটা অংশটা পদ্মা নাম নিয়ে তোমার কিছুটা গিয়ে তোমার বাংলাদেশের মধ্যে দিয়ে ঢুকে গেছে, তাই না? তা এই জায়গাটাই রয়েছে তোমার ফারাক্কা ব্যারেজ। এবার ফারাক্কা ব্যারেজ যদি না করা হতো, জল পুরোপুরি জলের চাপটা তোমার এই পদ্মা দিয়ে আর কি তোমার বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে চলে যেত। আর ফারাক্কা ব্যারেজ করা হয়েছে এই কারণেই যাতে আমাদের মানে জলের চাপটা এদিকেও আসে, আমাদের এই ভাগীরথী হয়ে হুগলি দিয়েও কিন্তু যাতে বঙ্গোপসাগরে যায়। আর কেন গেলে পরে আমাদের কি সুবিধা, কারণ এই দিকে গেলে পরেই তো আমাদের কলকাতা যে বন্দরটা রয়েছে নাম করা প্রাচীন বন্দর, তাই না? সেই বন্দরটা তো উন্নত হবে মানে জলপথে যোগাযোগ মাধ্যমে। তোমার হচ্ছে বন্দরটা না তো বন্দরটা নষ্ট হয়ে যাবে, তাই না? জলের চাপ যদি ঠিকঠাক না থাকে, জল যদি না বাড়ায়, জলপ্রবাহ যদি না বাড়ে, তাহলে কিন্তু বস তোমার বন্দরটা ঠিকঠাক থাকবে না, বড় বড় জাহাজ আসতে পারবে না, নামতে পারবে না। বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? সেই জন্য মাথায় রাখবা যে ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়েছিল হুগলি নদীতে জলপ্রবাহ বাড়ানোর জন্য। অপশান 3 আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? নিচের কোন আইনটি ভারতে কেন্দ্রীয় স্তরে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু করেছিল? বলো বলো কোন আইনের মাধ্যমে ভারতে তোমার এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু হয়? দেখো 4টে অপশানে কি রয়েছে, ভারতীয় কাউন্সিল আইন 1909, ভারত সরকার আইন 1919, ভারত সরকার আইন 1935, নাকি ভারতীয় স্বাধীনতা আইন 1947। কোনটা সঠিক উত্তর হবে এখানে? সঠিক উত্তর অপশন 2 যারা বলেছো যে ভারত সরকার আইন 1919-এর মাধ্যমেই ভারতে কেন্দ্রীয় স্তরে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু হয়েছিল। তা এই যে ভারত সরকার আইন 1919, এটার কিন্তু আর একটা নাম রয়েছে, সেটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন। কেমন? আচ্ছা দেখো এই যে এই সময় মানে যখন ভারতে কেন্দ্রীয় স্তরে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চালু হয়, তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? মাথায় রাখবে লর্ড চেমসফোর্ড। কি বললাম? লর্ড চেমসফোর্ড। কেমন? পরে প্রশ্ন দেখো বলছে কোন সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় তোমার এই ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়েছিল? বলো, ভালো প্রশ্ন, তাই না? যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটা যুক্ত করা হয় কত সালে? 1976-এ। মাথায় রাখবে 1976 সালে তোমার এই প্রস্তাবনায় দেখো শুধুমাত্র ধর্মনিরপেক্ষ নয়, মাথায় রাখবে 3টি শব্দ যুক্ত করা হয়। সেগুলো হচ্ছে একটা রয়েছে তোমার হচ্ছে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর অখণ্ডতা। কি বললাম? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর অখণ্ডতা, এই 3টে শব্দ সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করা হয়েছিল 1976 সালে। কেমন? চলো বলছে নিম্নলিখিত মৌর্য সম্রাটদের মধ্যে কে প্রিয়দর্শী বা প্রিয়দর্শী নামটির সাথে যুক্ত আর কি? বলো, সহজ প্রশ্ন, যে প্রিয়দর্শী নামের সঙ্গে কে যুক্ত? সম্রাট। দেখো দেখে বলো সঠিক উত্তর কি? সম্রাট অশোক। অপশান 3 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর। দেখো অশোক কিন্তু প্রিয়দর্শী নামে পরিচিত। এই প্রিয়দর্শী বা প্রিয়াদর্শী এই কথার অর্থ কি? এটা হচ্ছে ঈশ্বরের প্রিয়। কি বললাম? ঈশ্বরের প্রিয়। আর দেখো এখানে আরও একটা তথ্য সম্রাট অশোক সম্পর্কে রয়ে গেছে, যেটা আসে পরীক্ষায়, যে বলে যে মৌর্য সম্রাট অশোক কোন যুদ্ধের পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল? বলো কোন যুদ্ধের পরে? মাথায় রাখবে কলিঙ্গ যুদ্ধের পর তোমার সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। কেমন? দেখো বলছে বহু ব্যবহারের প্লাস্টিকের জলের বোতলগুলো কি দিয়ে তৈরি? এই যে মানে প্লাস্টিকের জলের বোতলগুলো তো তুমি ব্যবহার করো প্রতিনিয়তই, আমরা সকলেই ব্যবহার করে থাকি। তা এই জলের বোতলগুলো কি দিয়ে তৈরি? সেটা ব্যাকেলাইট, নাকি পলিস্টাইরিন, নাকি পলিথিন, নাকি সিলিকন? কোনটা হবে? সঠিক উত্তর অপশান সি, পলিথিন। ঠিক আছে, দেখো পলিথিন দিয়েই তোমার এই বোতলগুলো তৈরি হয়। কেন? কারণ এরা হালকা, মানে পলিথিন দিয়ে তৈরি করলে কি হয়? হালকা হয় এবং খুব শক্ত হয়। সেই জন্যই কিন্তু পলিথিন দিয়েই প্লাস্টিকের আরও জলের বোতল বা অন্য আরও কোনো যে সমস্ত বোতলগুলো রয়েছে না, সেগুলো তৈরি করা হয় পলিথিন দিয়ে। কেমন? বলছে সম্প্রতি খবরে আসা তোমার হচ্ছে ভার্গব শাস্ত্র কি? তো এই ভার্গব শাস্ত্র কি? দেখো 4টে অপশান আছে, একটু পড়ে নাও, পড়ে নিয়ে বলো যে ভার্গব শাস্ত্র কি। তো এখানে সঠিক উত্তর মাথায় রাখবে যে ভারতের প্রথম মাইক্রো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা ড্রোনের ঝাঁক মোকাবিলা করার জন্য তৈরি করা হয়েছে, তোমার এই ভার্গব শাস্ত্র। কি বললাম?
ভালো তথ্য পড়ে নাও যে ভার্গব শাস্ত্র হলো ভারতের প্রথম মাইক্রো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা ড্রোনের ঝাঁক মোকাবিলা করার জন্য তৈরি করা আছে। মানে এক ঝাঁক ড্রোন যদি ভারতের দিকে ঝুঁকে আসে তাহলে তার জন্য তোমার এই ভার্গব ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে, ঠিক আছে। আর এটার ক্ষমতা কেমন, এটা কিন্তু 6 কিলোমিটার, 6 কিলোমিটারের মানে মধ্যেই শনাক্ত করে ফেলবে যে কোনো ড্রোনের ঝাঁক আসছে কিনা। 6 কিলোমিটার দূর থেকেই আগেই বুঝে যাবে, ঠিক আছে, সংকেত পেয়ে যাবে। আর 2 কিলোমিটার কাছাকাছি চলে আসলেই সেগুলোকে ধ্বংস করার মতো ক্ষমতা রয়েছে। কেমন, অপশান 2 এখানে সঠিক উত্তর। বলছে কলকাতায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে মমতা বন্দ্যোপাধ্যায় গ্লোবাল বেঙ্গল বিজনেস সামিটের কোন সংস্করণটা উদ্বোধন করেছিলেন? তার সঠিক উত্তর এখানে কী হবে? ষষ্ঠ, সপ্তম, অষ্টম না নবম, কী হবে বলো? সঠিক উত্তর অষ্টম সংস্করণ। মাথায় রাখবে, কলকাতায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে মমতা বন্দ্যোপাধ্যায় গ্লোবাল বেঙ্গল বিজনেস সামিটের অষ্টমতম সংস্করণটা উদ্বোধন করেছেন, ঠিক আছে। বলছে নিচের কোনটি ভারতের সাধু জলের হ্রদ নয় বলেছে, দেখো এর মধ্যে কোনটা ভারতে মানে সাধু জলের হ্রদ নয়? সঙ্গে সঙ্গে দেখা মাত্র তুমি বলে দেওয়া সঠিক উত্তর কি, যে পুলিকট। দাদা পুলিকটটা হচ্ছে একটা নোনা জলের হ্রদ, যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে, তাই না? তাছাড়া লোকটাক মণিপুরে অবস্থিত। ভীমতাল, বলো ভীমতাল কোথায় রয়েছে? মাথায় রাখবে তোমার হচ্ছে কুমায়ুন অঞ্চলের বৃহত্তম হ্রদ কিন্তু তোমার এই ভীমতাল, ঠিক আছে। আর নৈনিতালও তোমার উত্তরাখণ্ডে রয়েছে, এটাও কিন্তু একটা সাধু জল অর্থাৎ মিষ্টি জলের হ্রদ। কিন্তু পুলিকটটা তোমার নোনা জলের হ্রদ, যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে। কেমন, বলছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি বলো? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ একদম ইজি প্রশ্ন, সঙ্গে সঙ্গে বলে দিবা অপশান 3 সঠিক উত্তর, যে সান্দাকফু। এবার সান্দাকফুর উচ্চতাটা কত সেটা আমায় বলো। সান্দাকফুর উচ্চতা 36, মাথায় রাখবে, একদম সহজ। 3636 মিটার, ঠিক আছে। আর এটা তোমার হচ্ছে পূর্ব হিমালয়ের সিঙ্গালিলা রেঞ্জে অবস্থিত। কি বললাম? পূর্ব হিমালয়ের সিঙ্গালিলা রেঞ্জেই কিন্তু তোমার রয়েছে সান্দাকফু, ঠিক আছে। বলছে নিম্নলিখিত জোড়া বিবেচনা জোড়া বিবেচনা করো। দেখো এদিকে আন্দোলন বা সংগঠন রয়েছে, এদিকে প্রতিষ্ঠাতা বা নেতা রয়েছে। দেখো একা আন্দোলন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন ফেডারেশন, আর তোমার মজুর মহাজন সংঘ। ভালো মতোই তুমি বুঝতে পারছো মহাজন সংঘ তো গান্ধীর সাথে মানে মিল খাবে, তাই না? মহাজন সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন মহাত্মা গান্ধী। এবার একা আন্দোলনটা কি হবে, আর অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন এটা কি হবে? দেখো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন ফেডারেশন এটা কিন্তু তোমার এই যে নারায়ণ মালহার যোশী, মাথায় রাখবে যে নারায়ণ মালহার যোশী এবং লালা রাজপথ রায়, এনারা দুজনাই মিলে কিন্তু 1921 সালে তোমার এই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন ফেডারেশনটা প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। আর একা আন্দোলন তোমার হচ্ছে মাদারি পিসি, এটাও কিন্তু সঠিক। হ্যাঁ, একা আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন মাদারি পিসি, বা একজন নেতা বলতে পারো যে একা আন্দোলনের একজন বিখ্যাত নেতা ছিলেন মাদারি পিসি, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটেই সঠিক আছে, তাহলে বলবে উপরোক্ত একাধিক। আচ্ছা এখানে দেখো এখানে অপশান 3 সঠিক উত্তর করবে, যে 1 2 3 মানে তিনটেই সত্য। তাও বলেছে উপরে প্রদত্ত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক মিলেছে। আমরা দেখতে পাই তিনটে সঠিক মিলেছে, আমরা অপশান 3 সঠিক উত্তর করব এখানে। কেমন, একাধিক মানে কি বলতো? একাধিক মানে একের অধিক। ওরা বলতে এটা কিন্তু অপশানের উত্তর নিবা না, কারণ এখানে বলেছে উপরোক্ত একাধিক মানে একটার অধিক, কিন্তু কোনটা মানে একটার বেশি কোন দুটো সেটা কিন্তু ওরা এখানে ভালো করে বলেনি, সেই জন্য আমরা অপশান 3 সঠিক উত্তর করব। এগুলো কিন্তু ভুল করবা না, ঠিক আছে। বলছে ভারতের নাগরিকত্ব অর্জনের জন্য নিম্নলিখিত কোনটি একটি উপায় নয়, ঠিক আছে বলো। তাই এখানে মাথায় রাখবে যে ভারতের নাগরিকত্ব অর্জনের জন্য তুমি দেখতে পাচ্ছ পঞ্জীকরণ, জন্ম, ভূখণ্ড অন্তর্ভুক্তকরণ, তারপরে ত্যাগ। এই ত্যাগ কিন্তু বস ভারতের নাগরিকত্ব অর্জনের জন্য কোনো একটা উপায় নয়, এটা হচ্ছে নাগরিকত্ব ত্যাগ করার একটা উপায় কিন্তু ত্যাগ, ঠিক আছে। তুমি যদি নাগরিকত্ব ত্যাগ করতে পারো তার একটা উপায় ত্যাগ আছে। কিন্তু মাথায় রাখবে 1955 সালে নাগরিকত্ব আইন অনুযায়ী ভারতের নাগরিকত্ব অর্জনের জন্য বেশ কতগুলো পদ্ধতি বেছে নেওয়া হয়েছিল। তার মধ্যে জন্ম রয়েছে, বংশ রয়েছে, পুঞ্জীকরণ রয়েছে, প্রকৃতিকীকরণ বা ভূখণ্ড অন্তর্ভুক্তকরণ এটাও রয়েছে কিন্তু, ঠিক আছে। এগুলো কিন্তু পড়ে নিবা, যা যা বললাম মাথায় রাখবা। বলছে অঙ্গরাজ্যের রাজধানী কোনটি ছিল বলো? অঙ্গরাজ্যের রাজধানী কোনটি ছিল? অঙ্গরাজ্যের রাজধানী ছিল চম্পা, মাথায় রাখবে। বলো তো চম্পার প্রাচীন নাম কি? মানে আগে চম্পা কি নামে পরিচিত ছিল? মাথায় রাখবে মালিনা। কি বললাম? না লা অথবা নি, ঠিক আছে। মালিনী বা মালিনা এরকম একটা নাম রয়েছে, দেখে নিও একটু, আমার অতটা মাথায় নেই। যে চম্পাকে কিন্তু আগে মালিনী বলা হতো, অঙ্গরাজ্যের রাজধানী চম্পা, ঠিক আছে।
আচ্ছা, এই অঙ্গরাজ্য, দেখো অঙ্গরাজ্যের কথা কিন্তু আমাদের মহাভারত এবং তোমার হচ্ছে এই হচ্ছে রামায়ণ দুটোতেই কিন্তু রয়েছে, মানে উল্লেখিত রয়েছে অঙ্গরাজ্য সম্পর্কিত। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্নে। বলছে ব্রিমস্টেক্স যুব সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হবে? তাহলে এই ব্রিমস্টেক এই যুব সম্মেলন 2025 মাথায় রাখবে যে তোমার হচ্ছে গান্ধীনগর, গুজরাটের গান্ধীনগরে কিন্তু অনুষ্ঠিত হবে আর কি। ঠিক আছে, তা এখানে আমি যদি বলি, বলো তো বস, এই বিমস্টেকের সদস্য কারা রয়েছে? দেখতেই পাচ্ছ 1 2 3 4 5 6 7টা লেটার, অর্থাৎ 7জন সদস্য দেশ রয়েছেন। কি কি দেখো ভালো করে, বি ফর বাংলাদেশ। দেখো এগুলো অ্যাকচুয়ালি মানে এই দেশের ফার্স্ট লেটার দিয়ে কিন্তু এগুলো নয়, তবু আমি বলছি। ঠিক আছে, তুমি মাথায় রাখবে কি করে, বি ফর বাংলাদেশ, আইতে ইন্ডিয়া, এম এ মায়ানমার, এস এ শ্রীলঙ্কা, টিতে থাইল্যান্ড, আর ইসি এই দুটোতে নেপাল ভুটান। কি বললাম? বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড আর নেপাল ভুটান। ঠিক আছে, এইভাবে কিন্তু মাথায় রাখতে পারো। চলো পরের প্রশ্ন দেখো, বলছে তৃতীয় পাখি উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছিল যেখানে 154টি পাখির প্রজাতি দেখা গিয়েছিল? তা বলো বলো, 4টে অপশান দেখে সঠিক উত্তর করে দাও। সঠিক উত্তর হবে অপশান 2, যে সুন্দরবন টাইগার রিজার্ভ, যেখানে 2025 অনুযায়ী 154টি পাখি প্রজাতি দেখা গিয়েছে। ঠিক আছে, আর দেখো 2024-এরটাও মাথায় রাখবে, 23-24 আমি দুটোই বলে দিচ্ছি। 2023-24, 2023-এ তোমার ছিল 145টি পাখি প্রজাতি দেখা দিয়েছিল, আর 2024-এ 135টা, মানে 2024-এ কমে গিয়েছিল। ঠিক আছে, কিন্তু 2025-এ 154টি পাখি প্রজাতি দেখা গিয়েছে, মাথায় রাখবে কিন্তু। ঠিক আছে, ভালো তথ্য। চলে আসি, বলছে পূর্ব কলকাতা জলাভূমির জন্য পরিচিত ড্যাশ। দেখো পূর্ব কলকাতার জলাভূমির জন্য পরিচিত 1 নম্বরে বলছে এটি উল্লেখযোগ্য পাখি দেখার জায়গা। এটা তো অবশ্যই আমরা আগের প্রশ্নের মাধ্যমে বুঝে গেলাম, ওখানে যেহেতু 154 ধরনের পাখি প্রজাতি রয়েছে, অবশ্যই তাহলে এটা পাখি দেখার জায়গা। এটা তো ঠিক বলছে। বলছে কলকাতার যে প্রয়ণ নিষ্কাশন ব্যবস্থায় তাদের ভূমিকা রয়েছে। দেখো কলকাতায় প্রয়ণ নিষ্কাশন ব্যবস্থায় এই পূর্ব জলাশয়ের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এটাও কিন্তু সঠিক তথ্য। আর বলছে যে বলছে একটি প্রধান মাছ ধরার এলাকা। দেখো এই যে পূর্ব কলকাতার জলাভূমিটা না, এটাও কিন্তু বস তোমার একটা প্রধান মাছ ধরার এলাকাও ঠিক, মানে এটাও কিন্তু ঠিক। অর্থাৎ এখানে তুমি সঠিক উত্তর কী করবে, যে অপশান 4 ওপরের সবগুলোই কিন্তু সঠিক পূর্ব কলকাতার জলাভূমি সম্পর্কিত তথ্য। ঠিক আছে, বলছে কাঁসাই মানে কংসাবতী। ঠিক আছে, কাঁসাই মানে কংসাবতী ও তোমার কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? দেখো তুমি ভালো মতো তুমি হুগলি নদী দেখবা হুগলি নদী দেখবা, এই যে তোমার হচ্ছে কাঁসাই মানে কংসাবতী এবং কেলেঘাই এই দুটো মিলিত হয়ে তোমার হচ্ছে মানে হুগলির সাথে মিশেছে, তাই এর নাম হচ্ছে হলদি। ঠিক আছে, মানে তোমার মানে গঙ্গা বলছি কেন, বারবার গঙ্গা চলে আসছে, যাই হোক হুগলিরই তোমার একটা উপনদী বলতে পারো, যার নাম হচ্ছে হলদি নদী। সেইটাই তোমার এই কংসাবতী এবং কেলেঘাই এই দুটো মিলিত প্রবাহের নাম, মানে মিলিত হয়ে তোমার হলদি নদীর নামকরণ হয়েছে। তারপরে তোমার এটা মানে গঙ্গায় আর কি মিশেছে। বিষয়টা বুঝতে পারছো, মানে গঙ্গারই একটা উপনদী। কেমন? চলো পরের প্রশ্ন চলে আসি, যে নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে দেশবন্ধু নামে পরিচিত ছিলেন? বলে ফেলো, একদম সহজ প্রশ্ন। যে দেশবন্ধু নামে পরিচিত ছিলেন, বলো 4টে অপশান দেখে। চিত্তরঞ্জন দাস, অপশান 4 আমাদের সঠিক উত্তর। দেখো তার সাথে আরও গুরুত্বপূর্ণ তথ্য আমি বলছি। 1909 সালে আলিপুর বোমা মামলায় অরবিন্দু, মানে মাথায় রাখবে যে অরবিন্দু আর আইনজীবী ছিলেন কিন্তু। ঠিক আছে, অরবিন্দুর আইনজীবী কে ছিলেন? তোমার এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, কি বললাম ভালো করে শোনো, ভালো তথ্য। যে 1909 সালে তোমার যে আলিপুর বোমা মামলাটা হয়েছিল, সেখানে তোমার ওই অরবিন্দুর হচ্ছে আইনজীবী কে ছিলেন? যদি এরকম প্রশ্ন চলে আসে তাহলে সঠিক উত্তর করবে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, আর এখানে আর তেমন কিছু তোমাকে জানতে হবে না, এটাই ভালো তথ্য, মাথায় রাখবা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। দেখো মৌলিক অধিকার সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি ভুল বলেছে? ঠিক আছে, তা প্রথমেই বলছে যে আইনের মাধ্যমে মৌলিক অধিকার প্রয়োগ করা যায়। অবশ্যই যায়, আইনের মাধ্যমে মৌলিক অধিকার প্রয়োগ করা যায়, তো আমরা তো দেখেই নিয়েছি, তাই না? 12 থেকে 35 রয়েছে। পরে বলছে দেখো মৌলিক অধিকার ব্রিটিশ সংবিধান, এটা দেখা মাত্রই ভুল বলে দিবা, কারণ আমরা এর আগেই পড়ে নিয়েছি মৌলিক অধিকার কিন্তু ব্রিটিশ সংবিধান মানে কি ইংল্যান্ড থেকে নেওয়া নয়। মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া? মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া। এটা ভুল বলছে, এটাই আমাদের সঠিক উত্তর, আমাদের ভুলটাই বাঁচতে বলেছে, তাই না? তাছাড়া দেখে নাও 3 নম্বরে বলেছে সংবিধানে 12 থেকে 35 ধারায় মৌলিক অধিকার উল্লেখ আছে, একদম ঠিক। 21 ধারায় জীবনের অধিকার প্রদান করা হয়েছে, এটাও কিন্তু ঠিক, তাই না? চলো পরের প্রশ্ন দেখো, যে পাণ্ডুরাজার ঢিপি
পশ্চিমবঙ্গের পাণ্ডুরাজের ঢিবি বিখ্যাত স্থান। তাই এটা বলছে কোনটার সাথে যায় আর কি, সিন্ধু সভ্যতার সাথে যায়, তাম্রপ্রস্তর স্থান নাকি নব্যপ্রস্তরা, না কোনোটিই নয়। তাই এটা হচ্ছে বিখ্যাত স্থান, কিসের স্থান? তাম্রপ্রস্তর স্থান, তাই না বস? তোমরা তো জানোই, অনেকে পড়ে নিয়েছো যে পাণ্ডুরাজের ঢিবি পশ্চিমবঙ্গের, এটা কিন্তু বিখ্যাত তাম্রপ্রস্তর স্থান, মাথায় রাখবে, গুরুত্বপূর্ণ। দেখো এটা হচ্ছে অজয় নদীর উপত্যকায় অবস্থিত এই তোমার পাণ্ডুরাজের ঢিবি। কোথায়? অজয় নদীর উপত্যকায় অবস্থিত। আর ডক্টর পরেশচন্দ্র দাশগুপ্ত, কি বললাম? ডক্টর পরেশচন্দ্র দাশগুপ্ত এটি খনন করেছিলেন, মানে তার নেতৃত্বে মানে একদল লোক আর কি খনন করেছিল, প্রত্নতাত্ত্বিকবিদ। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? মাথায় রাখবা, ভালো তথ্য, যে ডক্টর পরেশচন্দ্র দাশগুপ্তের নেতৃত্বেই একদল প্রত্নতত্ত্ববিদ তোমার এই পাণ্ডুরাজের ঢিবিটা খনন করেছিলেন। ঠিক আছে, বলছে নিম্নোক্ত দৈর্ঘ্যগুলির ক্ষুদ্রতম থেকে, এক মিনিট দেখো, ক্ষুদ্রতম থেকে বৃহত্তম অনুযায়ী সাজান। তাই প্রথমে রয়েছে একটি পরমাণুর ব্যাস, একটি নিউক্লিয়াসের ব্যাস, একটি নয় 1 ন্যানোমিটার এবং 1 আংস্ট্রম। তা এখানে সঠিক উত্তর কী হবে বস? সঠিক উত্তর তুমি একটু দেখে নাও। তুমি তো জানোই যে একটি পরমাণুর ব্যাসের থেকে কিন্তু একটি নিউক্লিয়াসের ব্যাস ছোট হয়, তাই না? একটি পরমাণু, দেখো পরমাণুর মধ্যেই তো, তুমি তো ভালো মতোই আমি সায়েন্সে করিয়ে দিচ্ছি যে নিউক্লিয় অঞ্চল থাকে, তার মধ্যে রয়েছে নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসের ব্যাস যা হবে তার থেকে পরমাণুর ব্যাস বড় হবে। তার মানে আমাদের বলেছে ছোট থেকে বড়, তার মানে নিউক্লিয়াস সবার আগে আসবে, এটা কাটা, আংস্ট্রম তো হবেই না। পরমাণুর ব্যাসের আগে নিউক্লিয়াস, অপশান 1 আমাদের উত্তর হতে বাধ্য। ভালো করে দেখো যে নিউক্লিয়াসের ব্যাসের থেকে পরমাণুর ব্যাস বড়, তার থেকে কিন্তু 1 আংস্ট্রম বড়, আর 1 আংস্ট্রমের থেকে কিন্তু বাস 1 ন্যানোমিটার বড়, অর্থাৎ অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারলে ভালো প্রশ্ন কিন্তু। দেখো আর দুটো প্রশ্ন আছে, চটপট দেখে নাও। যে 2025 সালের ফেব্রুয়ারিতে প্রথম তোমার হচ্ছে নীতি পর্যালোচনায় 25 বেসিস পয়েন্ট কমানোর পর ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক নির্ধারিত নতুন রেপো রেট কত? ভালো তথ্য, মাথায় রাখবে যে 2025 সালের ফেব্রুয়ারিতে প্রথম নীতি পর্যালোচনায় 25 বেসিস পয়েন্ট কমানোর পরে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক নির্ধারিত নতুন তোমার হচ্ছে রেপো রেট হচ্ছে 6.25, অপশান 3 আমাদের সঠিক উত্তর, মাথায় রাখবে কিন্তু, ভালো প্রশ্ন। আজকে শেষ প্রশ্ন, বলছে পশ্চিমবঙ্গের কোন জাতের তাঁতের শাড়ি সম্প্রতি জানুয়ারি 2024 অনুযায়ী, দেখো 24-এরটা আমি কেন তুলছি, কারণ 24ও কিন্তু গুরুত্বপূর্ণ। সেই কবে পরীক্ষা হয়েছে ডব্লিউবি, এর পরে কিন্তু আর কোনো কিছু পরীক্ষা হয়নি, বিষয়টা বুঝতে পারছো? আর একটাই পরীক্ষা, সেই জন্য বলছি একটু ভালো করে পড়ে নাও। তা জানুয়ারি 2024 অনুযায়ী তোমার জিআই ট্যাগ পেয়েছে কোন শাড়ি? তা এ জামদানি, গরদ, তারপরে তোমার হচ্ছে কাঁথা সেলাই নাকি বালুচুরি? তো এগুলো দেখা মাত্র তুমি বলবা যে গরদ হবে, অপশান 2 আমাদের সঠিক উত্তর, মাথায় রাখবা। জানুয়ারি 2024 অনুযায়ী 3 রকমের শাড়ি কিন্তু তোমার জিআই ট্যাগ পেয়েছে, টাঙ্গাইল শাড়ি বলে, আর একটা বলে কোরিয়াল শাড়ি, আর একটা গরদ শাড়ি। কি বললাম? টাঙ্গাইল, কোরিয়াল আর গরদ, এই 3 ধরনের শাড়ি কিন্তু 2024-এ জিআই ট্যাগ পেয়েছে। ভালো তথ্য, পড়ে সব মুখস্থ করে নিবা। আর দেখো তোমরা যারা আমাদের সাথে দেখো জিকেতে যদি মনে করো, জিকে আমি তোমাদের দায়িত্ব নিয়েছি, জিকে, ম্যাথ এবং জিআই, ইংলিশ তোমাদের করাই না। এই 3টে সাবজেক্টে যদি মনে করো দাদা, হ্যাঁ আমি এই 3টে সাবজেক্টে ফুল স্কোর, মানে আমি তোমাদের কি বলেছি 75-এর মধ্যে 60+ নাম্বার আমি তুলে দেখিয়ে দেবো, পরীক্ষা দিয়ে আসবে, প্রশ্ন আমি মিলিয়ে দেবো, ঠিক আছে? এটা তুমি হচ্ছে শুধুমাত্র ইংরাজি ছাড়াই, ঠিক আছে? 60+, আমি 60+ বলছি, 60+ প্রশ্ন দেখিয়ে দেবো যদি তুমি আমাদের 100 দিনের যে টার্গেট ব্যাচ আছে সেই ব্যাচের সাথে যুক্ত হয়ে পড়ো, এবং তার সাথে আমি যে এক্সট্রা তথ্যগুলো, যেমন প্র্যাকটিস সেটের ক্লাস করাচ্ছি, জিকের জন্য, ম্যাথের জন্য করাবো, জিআইয়ের জন্য করাবো, এগুলো করে নিবা, দেখবো অনায়াসে 60+ নাম্বার তোমার থেকে যাবে। আর আমাদের 100 দিনের টার্গেট ব্যাচে যুক্ত হওয়ার জন্য আহামরি আমি তোমাকে কিন্তু বেশি মানে অ্যাডমিশন ফি রাখিনি, মাত্র 149 টাকার মাধ্যমেই তুমি আমাদের টার্গেট ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? বলেই দিলাম একবারে, এই নাম্বারে সরাসরি যোগাযোগ করো আমার সাথে, আমি কিন্তু তোমাকে যুক্ত করে দেবো, ঠিক আছে? সবাই ভালো করে পড়বে, রাখছি, জয় হিন্দ।